জানো তো কৌশানী, আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমি আমার দুই বোনের বিয়ে দিচ্ছি। আর আমি তো সেই কবে থেকেই ভাবছিলাম যে আমার দুই বোনের বিয়েটা কবে আমি দিতে পারবো, আর আজকে যেহেতু দিতে পারছি তাই আজকে আমি অনেক খুশি হয়েছি। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারলাম, কেননা মা বাবা তো আমার উপরই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ গো, আমারও তো ওদের দুই বোনকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু যাই হোক, সীমা অনেক ভালো পরিবারেই পড়েছে। তুমি ওর জন্য এত ভালো সম্বন্ধ দেখেছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আর তোমার ছোট বোনকে নিয়েও চিন্তা করো না, আমার মনে হচ্ছে ওর ভাগ্যে ওরকমই গরিব পরিবার লেখা ছিল। দেখো, গরিব বলে যে আমি আমার ছোট বোনকে যার হোক হাতে তুলে দিচ্ছি সেটা কিন্তু নয়। গরিব পরিবার হলেও ছেলেটা অনেকই ভালো, আর আমি জানি আমার ছোট বোন রিনা অনেক খুশি থাকবে, আর রিনার খুশিতেই তো আমরা খুশি। এভাবে সেদিন কৈলাস এবং কৌশানী নিজেদের মধ্যে কথাবার্তা বলি। কৌশানী তার স্বামী কৈলাস এবং দুই ননদ সীমা এবং রিনাকে নিয়ে গ্রামে বাস করত। কৈলাস এবং কৈশানী ছিল মধ্যবিত্ত, তাই তারা তাদের সামর্থ্য মতোই এক মধ্যবিত্ত পরিবারের ছোট বোনের বিয়ে ঠিক করে। আর অন্যদিকে সীমা দেখতে খুবই সুন্দরী ছিল, তাই ধনী পরিবার থেকে তার জন্য বিয়ের সম্বন্ধ আসে। তাই কৈলাস এই সম্বন্ধ কোনোভাবেই হাতছাড়া করেনি। শোনো কৈলাস, আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, সীমার জন্য আমি এই হারটা নিচ্ছি। এই সোনার হারটা আমি ওর বিয়ের দিনে ওকে পরিয়ে দেব, আর রিনার জন্য এই সিম্পল হারটা কিনছি, ওকে এটাতেই মানাবে। কিন্তু তুমি এরকম কেন নিচ্ছ? তুমি জানেবে দুই বোনের জন্য একই নাও না, তা না হলে ওদের যে কোনো একজনের তো মন খারাপ হতে পারে। আর তাছাড়া আমি যতটা জানি রিনা কখনোই ওর দিদির উপর হিংসা করবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের যেটা কর্তব্য সেটাই আমরা করব। আরে বাবা কৈলাস, তুমি বুঝতে পারছো না, রিনার শ্বশুরবাড়ির লোকেরা তো অনেক গরিব, আর ওরা যদি লোভী হয় তাহলে তো এত দামি হার দেওয়া পুরো বেকার হয়ে যাবে। ওরা আমাদের এত দামি হার বিক্রি করে সব টাকা খেয়ে নেবে। আর আমি সীমাকে এত দামি হার দিচ্ছি কারণ ওর শ্বশুরবাড়ির লোকেরা তো অনেক বড় লোক, ওদের কাছে এরকম আরো অনেক সোনার হার আছে, তাই সীমার কাছে এই দামি হারটা দেখে ওরা আরো খুশি হবে। এভাবে কৌশানী চালাকি করে সীমার জন্য খুব সুন্দর এক দামি সোনার হার কিনে নেয়। আর সীমার বিয়ের জন্য সে অনেক সুন্দর সুন্দর শাড়ি, গহনা ইত্যাদি কেনে। অন্যদিকে রিনার বিয়ের জন্য কৌশানী তাকে একটা সাধারণ শাড়ি কিনে দেয় আর খুব সাধারণ সোনা গহনা দেয়, কিন্তু যেগুলো পেয়ে রিনা কোনো অভিযোগ করে না। এভাবেই দেখতে দেখতে শীতের মধ্যেই ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়। আর বিয়ের পর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিকে সীমা ধনী পরিবারে গিয়ে প্রচন্ড পরিমাণে খুশি থাকে। মা, আপনি কিন্তু আমার একটা কথা শুনে রাখুন, ওই চাকর বাকর গুলোকে বলে দিন সবসময় আমার চারিদিকে ঘোরাফেরা করতে, কারণ আমার কখন কোন জিনিসের প্রয়োজন পড়বে সব কিন্তু ওদেরকেই দেখতে হবে। আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে একদমই ঘরের বাইরে বেরোতে পারবো না। আচ্ছা বৌমা, ঠিক আছে, আমি জবা, স্বপন, রাজু ওদের সবাইকে বলে দিচ্ছি তোমার দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে। তোমার যখন যা প্রয়োজন পড়বে তুমি ওদেরকে বলে দেবে, তোমাকে ঘরের বাইরে বেরোতে হবে না। আচ্ছা ঠিক আছে, এই কথাটা আমাকে যেন দুবার বলতে না হয়। এই যে জবা, আমার জন্য একটু গরম গরম চা, ম্যাগি আর পাস্তা বানিয়ে নিয়ে আয় তো, আমার রুমে দিয়ে যাবি। আমি কিন্তু রুমের বাইরে বেরোবো না। এই ঠান্ডার মধ্যে গরম গরম চা, ম্যাগি আর পাস্তা খেতে আমার দারুণ লাগে। এভাবেই সীমা সারাদিন বাড়ির চাকর বাকর গুলোকে অর্ডার দেয়, আর নিজে শীতের কারণে কোনোভাবেই ঘরের বাইরে বেরোয় না। এমনকি সে বাড়ির কারোর সঙ্গে টেবিলে বসে খাবার খায় না, সে নিজের ঘরে বসে একা একা খাবার খায়। আর অন্যদিকে গরিব পরিবারে গিয়ে রিনাও খুবই খুশি ছিল, কারণ রিনা অল্পতেই খুশি। মা, বলছি আজকে কি রান্না করব? আজকে আপনার ছেলে কাজে গিয়েছিল ঠিকই, কিন্তু কাজ হয়নি বলে বাড়ি চলে এসেছে, তাই আজকে ও কোনো টাকা পায়নি। তাহলে বৌমা এক কাজ করো, আমি মুদিখানার দোকান থেকে চাল ডাল ধার করে নিয়ে আসছি। যখন খোকা মাহিনা পাবে তখন আমি দোকানদারকে টাকা দিয়ে আসবো। জানি না খোকা কতদিনে একটা ভালো মতো কাজ পাবে। আচ্ছা মা, ঠিক আছে, আপনি বরং আমাকে রেশন পত্রগুলো নিয়ে এসে দিন, আমি তাহলে রান্নাগুলো করে নিচ্ছি। এইভাবে রিনা তার গরিব শ্বশুরবাড়িতে অভাব অনটনের মধ্যে দিয়েও নিজেকে খুশি রাখার চেষ্টা করে। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন শকুন্তলা দেবী তার বৌমা সীমাকে বলে, বৌমা, আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল। অনেক দিনই হলো তুমি এই বাড়িতে এসেছো, কিন্তু তোমাদের বিয়ের পর তোমার দাদা বৌদি একবারও আমাদের বাড়িতে আসেনি। তাই তুমি বরং তোমার দাদা বৌদিকে কালকেই নিমন্ত্রণ করো, ওদেরকে ফোন করে বলো কালকে আমাদের বাড়িতে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি। এবার আপনি আমার ঘরের দরজাটা দিয়ে বাইরে চলে যান, আমি ফোন করে এখনই দাদা বৌদিকে বলে দেব। এই শুনে সীমার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর সীমা তখনই তার দাদাকে ফোন করে বলে,
হ্যালো দাদা, বলছি শোনো না, কালকে তোমার আর বৌদির আমাদের বাড়িতে নিমন্ত্রণ, ঠিক আছে? সময় মতো চলে এসো সকালবেলা। আমার শাশুড়ি মা তোমাদেরকে নিমন্ত্রণ করতে বলেছে। ঠিক আছে রে, আমি আর তোর বৌদি কাল সময় মতো পৌঁছে যাব, কেমন? কৈলাসের মুখে এই কথা শুনে সীমা তখনই ফোন রেখে দেয়। আর সীমা ফোন করেছে দেখে কৌশানী প্রচন্ড পরিমাণে খুশি হয়। কি ব্যাপার গো, আমাদের সীমা ফোন করেছিল? কি বলছে ও ভালো আছে তো? ওহ, তোমার যে দেখছি তর সইছে না। আরে বাবা, সীমা আমাদের কালকে নিমন্ত্রণ করলো। ওরা আমাদেরকে ওদের বাড়িতে কালকে যেতে বলেছে সকালবেলাতেই, বুঝেছো? কি, আমরা ওই ধনী পরিবারে নিমন্ত্রণ খেতে যাব? সত্যি আমার তো এখন থেকে মজা হচ্ছে। এই কৈলাস শোনো না, আমরা কিন্তু সীমার জন্য অনেক দামি দামি গিফট নিয়ে যাব, ঠিক আছে? যেটা দেখে ওর শ্বশুর বাড়ির লোকেরা খুব খুশি হবে। আর সীমা ওর শ্বশুর বাড়িতে বলতে পারবে যে আমার দাদা বৌদি আমার জন্য অনেক দামি দামি গিফট নিয়ে এসেছে। আর আমরা যদি কম দামি গিফট নিয়ে যাই তাহলে কিন্তু সীমার একদমই ভালো লাগবে না। ওহ বাবা, তুমি তো জানো আমার কাছে অত টাকা নেই। দামি দামি গিফট কিনতে গেলে কত টাকা লাগবে বলো তো? অত টাকা আমি কোথায় পাবো? আর যা কেনাকাটা করার আজকের মধ্যেই করে ফেলতে হবে, কারণ কাল সকালবেলা তো আমরা ওদের বাড়িতে যাব। আর কালকে কেনাকাটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আরে বাবা, আমি তো ভাবছি সীমার বাড়িতে যাওয়ার জন্য তুমি কিছু টাকা লোন নাও, তাহলে আমরা সীমার জন্য ওই লোনের টাকা দিয়ে দামি দামি কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারবো। যেমন ধরো সোনার হার কিংবা দামি শাড়ি, এগুলো কিন্তু সীমা খুব পছন্দ করে। কৌশানীর কথা শুনে কৈলাস কোনোভাবেই না বলতে পারে না। সে বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন নিয়ে সীমার জন্য কেনাকাটা করতে শুরু করে দেয়। আর এভাবেই কিছুক্ষণ কাটে। এরই মধ্যে হঠাৎই রিনা তার দাদাকে ফোন করে বলে, দাদা কেমন আছো তুমি? কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে। তুমি ভালো আছো তো? বৌদি ভালো আছে? আরে হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আর তুই কেমন আছিস রে বোন? তোর সঙ্গে তো কতদিন পর কথা হচ্ছে, তোকে কতদিন হয়ে গেল দেখিও নি। তাই জন্যই তো আমার শাশুড়ি মা তোমাকে আর বৌদিকে নিমন্ত্রণ করতে বললো, যাতে তুমি আমাকে দেখার সুযোগ পাও। আমার শাশুড়ি মা কিন্তু কালকেই তোমাকে আর বৌদিকে আমাদের বাড়িতে আসতে বলছে। তাই তোমরা দেরি না করে দুপুর বেলাতে কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? আরে কি বলছিস রে? কাল সকালবেলা তো আমি তো দিদি রিনার কাছে যাব। আসলে ওরাও তো নেমন্তন্ন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালবেলা ওদের বাড়ি হয়ে তারপর তোদের বাড়ি হয়ে যাব, কেমন? চিন্তা করিস না। আর বিশেষ করে তোকে দেখার জন্যই তোদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে তোমাদের জন্য অপেক্ষা করব। তুমি আসবে বলেছো, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এভাবেই রিনা তার দাদার সঙ্গে কথা বলে ফোন রেখে দেয়। আর কৈলাস এবার তার ছোট বোন রিনার জন্য কেনাকাটা করবে বলে ঠিক করে। কিন্তু কৌশানী কিছুতেই রিনার জন্য কেনাকাটা করতে চায় না। কৌশানী, তুমি রিনার জন্য বেশি কিছু কিনছো না কেন? তুমি তো সীমার জন্য অনেক কিছুই কিনলে। দেখো, আমার মনে হয় রিনার জন্য কিছু শীতের জামা কাপড় কিনে নেওয়া উচিত, কারণ ওর শ্বশুর বাড়ির লোকের একটু গরিব। তাই আমার মনে হয় শীতের জামা কাপড় ওরই বেশি প্রয়োজন। আরে বাবা চুপ করো তো, ওর জন্য অত কিছু নিতে হবে না। এখনো কিন্তু শপিং মল থেকে সীমার জন্য শীতের জামা কাপড় নিতে হবে, কারণ সীমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড় লোক। ওরা তো আর ফুটপাত থেকে আমাদের মতো সোয়েটার চাদর কিনে ব্যবহার করে না। আর ওরা যদি বুঝতে পারে আমরা কম দামি সোয়েটার চাদর ওদেরকে গিফট করেছি, তাহলে ওরা কিন্তু আমাদেরকে ভিখারি মনে করবে। তাই আমি ঠিক করেছি এখন যা টাকা আছে সেই টাকা দিয়ে আমি সীমার জন্য আর ওর পরিবারের জন্য সোয়েটার চাদর কিনবো, তাও আবার বড় শপিং মল থেকে। এভাবে কৌশানী সীমার জন্য মানে তার বড় ননদের জন্য অনেক কিছু কেনাকাটা করে। অন্যদিকে সে রিনার জন্য কিছু ফল পাকড় এবং বেশ কয়েকটা খাবার ছাড়া অন্য কিছু কেনে না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলাতেই কৌশানী এবং কৈলাস দুজনে রেডি হয়ে সীমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সীমার বাড়িতে গিয়ে পৌঁছায়। সীমা, এই দেখো আমরা এসে গেছি। দেখো আমরা তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি, সোয়েটার, চাদর, এমনকি তোমার জন্য আমরা দামি সোনার হারও কিনে এনেছি। একবার খুলে দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। আরে বৌদি, ওসব রাখো তো, আমার আর ভালো লাগে না এসব। সোনার হার আমার আর পরতে ইচ্ছা করে না। এখন আমি সব ডায়মন্ডের জিনিস ব্যবহার করি। তুমি কি জন্য বলো তো বেকার বেকার সোনার হার কিনতে গেলে? সোনার হার এখন তো গরিবরাও পরে, তাই আমি এখন সোনার হার পরতে ভালোবাসি না। আর শোনো, তোমরা যে শীতের জামা কাপড় এনেছো, আমার কাছে কিন্তু এরকম ধরনের অনেক জামা কাপড় আছে, তাই আমি এগুলো পরতে পারবো না। আমি বরং আমাদের বাড়ির কাজের মেয়েদেরকে এগুলো দিয়ে দেবো। সীমার মুখে এমন কথা শুনি তার দাদা এবং বৌদি দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু তারা কিছু না বলতে পেরে একেবারে চুপচাপ বসে পড়ে। এমন সময় শকুন্তলা দেবী তার বৌমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সীমা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না, কারণ সীমা ইতিমধ্যেই প্রচন্ড পরিমাণে অহংকারী হয়ে ওঠে। সীমা, ঠিক আছে রে, আজকের মতো এখানে আমাদের নেমন্তন্ন শেষ, তাই আমরা চললাম। তুই ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে, যাও। তোমাদেরকে তো শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্যই ডেকেছিলাম, তা না হলে আমি তোমাদেরকে কখনোই এখানে ডাকতাম না, কারণ তোমরা তো এই ভালো মন্দ খাবার খাওয়ার যোগ্যই নও।
এভাবেই সীমা তার দাদা বৌদিকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। আর কৈলাস এবং কৌশানী যখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসবে, এমন সময় কৌশানীর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। তাই সে মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম আমার ধনী ননদের শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক দামি দামি গিফট দেওয়া হবে, আর সেই জন্যই তো আমি লোন তুলে এত দামি দামি উপহার সীমার জন্য নিয়ে এলাম। কিন্তু সীমা যে আমাদেরকে এরকম ভাবে অপমান করবে এটা তো আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমি এখন সীমার কাছ থেকে একটা চাদর কিংবা শাল চেয়ে নিই, কারণ এখন আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে তো এখন আবার রিনার বাড়িতেও যেতে হবে, আর ওদের বাড়িতে এখান থেকে অনেকটাই দূরে, এমনকি রিনার বাড়িতে কোনো হিটারও নেই, তাই ওদের বাড়িতে আমার প্রচন্ড ঠান্ডা লাগবে। এমনই ভাবনা চিন্তা করে কৌশানী সীমাকে বলে, বলছি সীমা, একটা কি চাদর কিংবা শাল পাওয়া যাবে? আসলে আমার না খুব শীত করছে। আমি জানতাম তুমি কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে ঠিক নিয়ে যাবে, তাই জন্য আমি তোমাদেরকে একদমই এখানে ডাকতে চাইনি। যাও তো, আমার কাছে কিছুই নেই, আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না। এভাবে সীমা তার দাদা এবং বৌদিকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে, যার ফলে কৈলাস এবং কৌশানী মন খারাপ করে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। আর তারা ঠান্ডায় কাঁপতে কাঁপতে রিনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রিনা তখন তার দাদা এবং বৌদিকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সেই শীতের মধ্যে রিনা তার দাদা বৌদির অনেক সেবা যত্ন করতে শুরু করে। এমনকি রিনার দাদা বৌদি যাতে শীতের মধ্যে কষ্ট না পায়, তাই রিনা ঘরের মধ্যে উনুন ধরায়, যার ফলে কৈলাস এবং কৌশানী দুজনেই ঠান্ডার হাত থেকে রেহাই পায়। এমনকি রিনা তার দাদা বৌদির জন্য বিভিন্ন রকমের ভালো ভালো খাবারেরও আয়োজন করে, আর যা দেখে কৌশানী এবং কৈলাস দুজনেই খুবই খুশি হয়। আর এতক্ষণে কৌশানী নিজের ভুল খুব ভালো মতোই বুঝতে পারে, তাই সেদিনের পর থেকে কৌশানী তার ছোট ননদের সঙ্গে কোনো রকম অন্যায় করে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।